আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ভগ্নাংশের এ টু জেড দেখব, অর্থাৎ ভগ্নাংশের একদম বেসিক থেকে শুরু করে যে অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলো আসে বিভিন্ন চাকরির পরীক্ষা হোক, কেউ ক্লাস 9-10-এ থাকুক বা কেউ ক্লাস 8, 6, 7, যাই হোক না কেন, সবার জন্য এই ক্লাসটা কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেকেই হয়তো ভগ্নাংশের ব্যাপারে অনেক কিছু জানে, কিন্তু আমি আপনাদেরকে একদমই বেসিক থেকে যেহেতু শিখাবো, আপনাদের একটা রিভিশনও হয়ে যেতে পারে। আপনি যদি ভগ্নাংশের ব্যাপারে অনেক কিছু জানেন, তারপরে আমার একটা রিকোয়েস্ট থাকবে, একদম শুরু থেকে পুরো ক্লাসটা করেন, তাহলে দেখবেন আপনার একটু ঝামেলা থাকলেও সেটা দূর হয়ে যাবে, আর রিভিশন হয়ে যাবে একটা। আমরা প্রথমে আসি পুনঃপুনিকের ব্যাপারটা নিয়ে। পুনঃপুনিক, এটা সম্পর্কে অনেকেই হয়তো জানি। ব্যাপারটা এরকম যে আমরা কোনো কিছুকে যদি কোনো কিছু দিয়ে ভাগ করি, যেমন আমরা ভাগ করতেছি 10কে 3 দিয়ে। এই 10কে 3 দিয়ে ভাগ করলে এই ভাগটা কিন্তু কোনোদিনও শেষ হবে না, এই ভাগটা কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে। যেমন 3.333, এভাবে কিন্তু অসীম পর্যন্ত চলতে থাকবে। এই যে অসীম পর্যন্ত চলতেছে, এটাও পুনরাবৃত্তি হচ্ছে। দেখুন, বারবার 333, বারবার 333, এরকম একটা পুনরাবৃত্তি হচ্ছে। যদি এরকম পুনরাবৃত্তি হয়, তখনই আমরা পুনঃপুনিক দিতে পারি। পুনঃপুনিকটা কি? যেমন যে বারবার 3 যেহেতু রিপিট হয়, তাহলে আমরা এই যে 3 পয়েন্ট, এই যে বারবার কি রিপিট হচ্ছে সেটার উপরে এই যে একটা পয়েন্ট দিয়ে দিব, তাহলে এটাই পুনঃপুনিক। এখন আমি প্রথমেই আপনাদেরকে যে জিনিসটা শিখাতে চাচ্ছি, সেটা আমরা যে কোনো পুনঃপুনিক সংখ্যা থেকে ভগ্নাংশে কিভাবে ফিরে আসব, আমরা ভগ্নাংশে আসবো কিভাবে, সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো আশা করি সবাই সেই জিনিসটা ইজিলি বুঝতে পারবেন। ধরুন সাপোজ আমরা এই যে সংখ্যাটাকেই 3.3 পুনঃপুনিক, এই সংখ্যাটাকে আমরা ভগ্নাংশে যেতে চাচ্ছি, তাহলে আমরা কিভাবে যাব, আমাদের ওয়েটা কি, আমরা এটা কিভাবে করব? আপনি কি জানেন এই সিস্টেমটা? জানলে অবশ্যই একটু কমেন্ট করেন যে আপনি পারেন। আর এই লাইভটা আপনার কাছে একদম ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা যারা এখনো জয়েন হয় নাই, তারা একটু কাইন্ডলি তাড়াতাড়ি জয়েন হয়ে নেব, কারণ আমরা এই যে মূলত ভগ্নাংশের একদমই গুরুত্বপূর্ণ জিনিসগুলা আমরা শিখা শুরু করে দিয়েছি। আমরা পুরো ক্লাসটাতে এই ভগ্নাংশের এ টু জেড আমরা কমপ্লিট করার চেষ্টা করব। তো আমরা ব্যাপারটা এখন পুনঃপুনিক দেখতে চাচ্ছি। এখন পুনঃপুনিকের ব্যাপারটা আপনারা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানান, যে আমরা এই 3.3কে পুনঃপুনিকে কিভাবে নিব, আপনি জানেন কিনা। না জানলে আমি একদমই শিখিয়ে দিব শুরু থেকেই, নো প্রবলেম। তারপর আপনি পারেন কিনা সেটা একটু কমেন্টে জানান, আমি দেখি কে কে কমেন্ট করতেছেন। আমি একটু সময় দিচ্ছি কমেন্ট করার জন্য, আর 3 সেকেন্ড সময় পাবেন। 3 সেকেন্ডের ভিতরে কমেন্ট করবেন। আচ্ছা, তাহলে আমি করে দিই এটা কিভাবে করবেন। দেখুন, পুনঃপুনিকের জন্য যেহেতু আমরা ভগ্নাংশে নিব, এই জন্য আমরা ভাগ চিহ্নটা দিলাম। ভাগ চিহ্ন দেওয়ার পর কার উপর পুনঃপুনিক আছে সেটা দেখুন। এই যে 3-এর উপর কয়টা পুনঃপুনিক আছে, যতগুলো পুনঃপুনিক থাকবে ততগুলো 9 দিব। এই যে 3-এর উপর একটা পুনঃপুনিক আছে, তাহলে আমরা একটা 9 দিলাম। এরপরে আমরা যে কাজটা করব সেটা এই যে টোটাল সংখ্যাটা রয়েছে, এই যে টোটাল সংখ্যাটা, এই যে এইখানে আমরা পুনঃপুনিক দশমিক বাদে এই টোটাল সংখ্যাটা লিখব। এই টোটাল সংখ্যাটা কত? 33। এরপরে আমরা যে কাজটা করব, এই 33 থেকে আমরা পুনঃপুনিক ছাড়া যা আছে তা বিয়োগ করে দেব। পুনঃপুনিক ছাড়া কত আছে সেটা বিয়োগ করে দেব। পুনঃপুনিক ছাড়া আছে কত? পুনঃপুনিক ছাড়া আছে শুধুমাত্র 3, তাহলে এটা বিয়োগ করে দিলাম। তাহলে এখানে আমাদের বিয়োগফল কত আসতেছে? 30/9। এখন আমরা 3 দিয়ে ভাগ করে ফেলি সবাইকে, 3.30 আর 3 3 9, তাহলে এই যে 10/3। আমরা কাটাকাটি করতেছি 3 দিয়ে, 3 3 9, 3.30, তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটা পেয়ে গেলাম। আমরা ক্লিয়ার কিনা? পুনঃপুনিক কিভাবে বের করবো আমি আপনাকে আরেকটা দিচ্ছি। 4.4 পুনঃপুনিক, এটার মিনিংটা কি আসলে? এই 4 পয়েন্টের পরে 4 4 4 4, এটাই তো আসতে থাকবে, বারবার এটা আসবে। এখন এটাকে আমরা
পুনঃপুনিকে কিভাবে নিব? আমাদের একদম ইজি ফরম্যাটটা কি? আমরা প্রথমে একটা বাঘ চিহ্ন দিব, বাঘ চিহ্ন দিয়ে কয়টা পুনঃপুনিক আছে? একটা পুনঃপুনিকের জন্য একটা 9 দিব। তারপরে পুরা সংখ্যাটা লিখে ফেলবো, কত? 44। তারপরে বিয়োগ করে দিব পুনঃপুনিক ছাড়া কত আছে। আমরা দশমিক আর পুনঃপুনিকের মানে ব্যাপারটা বাদ দিয়ে তারপরে পুরা সংখ্যাটা লিখবো। তারপরে আছে কত? একটা 4 বিয়োগ করতে হবে, তাহলে আমাদের রেজাল্ট কত? এই যে 40/9, এটাই হচ্ছে এই যে 4.444। আপনি ক্যালকুলেটর করে দেখেন, এটাই আসবে। তাহলে ব্যাপারটা ক্লিয়ার কিনা? এখন আমি আরেকটা করতেছি, ধরেন এই 0.35, এই 5 এর উপর পুনঃপুনিক থাকলে এখন আমরা কি করব? 5 এর উপর শুধু পুনঃপুনিকটা রয়েছে। এখন আমরা যে কাজটা করব সেই কাজটা কি? সেই কাজটা হচ্ছে আমরা একটা 9 দিব, যেহেতু একটা সংখ্যার উপর পুনঃপুনিক আছে, একটা 9 দিব। এখন হচ্ছে এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, দেখুন দশমিকের পরে এইখানে কিন্তু গড় একটা খালি আছে। দশমিকের পরে আগের গুলাতে কিন্তু দশমিকের পরে কোনো গড় খালি ছিল না। এই যে এইখানে দশমিকের পরে কিন্তু কোনো গড় খালি ছিল না, বাট এই জায়গাতে দেখুন দশমিকের পরে একটা গড় খালি আছে যেটাতে পুনঃপুনিক নাই। তো এই জন্য আমাকে কি করতে হবে? একটা শূন্য দিতে হবে। দশমিকের পর একটা গড় খালি আছে, পুনঃপুনিক নাই, এই জন্য আমাকে একটা শূন্য দিতে হবে। এখন আমরা পুরো সংখ্যাটাকে লিখে ফেলবো 0.35 কিন্তু আমরা শুধু 35ই লিখতে পারি, সামনে 0 দেওয়া যেই কথা, না দেওয়া একই কথা। এটা থেকে বিয়োগ করে দিব পুনঃপুনিক ছাড়া যারা আছে। তাহলে পুনঃপুনিক ছাড়া কে আছে? 3 আছে, তাহলে আমরা বিয়োগ করে দিলাম। তাহলে এটাই হচ্ছে রেজাল্ট। তাহলে 32/90। এইখানে কেন 0 হয়েছে সেটা তো বুঝছেন। আমি আরেকটা দিচ্ছি, ধরুন সাপোজ আমরা এটা যদি করতে চাই, যেমন হচ্ছে 0.524, এই দুইটার উপর পুনঃপুনিক আছে। এখন এইটা যদি আমরা করতে চাই, কিভাবে করব? আমরা এইখানে দুইটা পুনঃপুনিক আছে, দুইটা 9 দিলাম। দশমিকের পর একটা গড় খালি আছে পুনঃপুনিক ছাড়া, এই জন্য একটা 0 দিলাম। তারপরে আমরা কি করব? এই 524 থেকে বিয়োগ করে দেব এই যে শুধু 5। শুধু 5 কেন বিয়োগ করব? কারণ এই যে শুধু 5টাই পুনঃপুনিক ছাড়া আছে এটা। এখন আপনাকে আরেকটা দিচ্ছি 7.2345, এই দুইটার উপর পুনঃপুনিক আছে। এখন এটা আপনি পারবেন কিনা দেখুন। আস্তে আস্তে আমরা কিন্তু জটিলের দিকে চলে গেছি। এটাই হচ্ছে সবচেয়ে জটিল। এখন এইটা আপনি পারবেন কিনা একটু কমেন্টে জানান, এটা পারবেন কিনা। যারা যারা লাইভ ক্লাসটিতে জয়েন হয়েছেন অসংখ্য ধন্যবাদ। তো আর যারা যারা এখনো লাইভ ক্লাসটিতে জয়েন হতে পারেন নাই বা পরবর্তীতে ভিডিওটা দেখবেন, তাদেরকে আমি বলি আপনারা সবসময় নোট করে ফেলবেন, এবং যারা লাইভ ক্লাসে জয়েন হয়েছেন তারাও সবসময় নোট করে ফেলবেন, কারণ নোট করাটা কিন্তু খুবই খুবই জরুরি। আর এগুলো আপনাকে অনেক সময় হেল্প করবে। আমি প্রথমে হচ্ছে ছোট ছোট বিষয়গুলোকে নিয়েই আগাচ্ছি। এখন বলুন এটার কি হবে, আনসার কি হবে? দেখুন এটাকে কি করব, এখানে 3টা ঘরে পুনঃপুনিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। কিভাবে? এই যে প্রথমে পুনঃপুনিক আর লাস্টে পুনঃপুনিক, তার মানে প্রতিটা ঘরেই পুনঃপুনিক আছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই 3টা ঘরের উপরেই পুনঃপুনিক আছে। যদি 4টা ঘরের প্রথম এবং লাস্টে থাকতো পুনঃপুনিক, তাহলে ভিতরে যতগুলা ঘর থাকবে সবার উপরেই কি থাকবে? পুনঃপুনিক থাকবে। তাহলে আমরা এটাকে যদি ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে কি করব? প্রথম হচ্ছে 3টা ঘরের উপর পুনঃপুনিক আছে, আমি বুঝছি কিভাবে। এই 3 এবং 5 এর মাঝখানের ঘরটাতেও পুনঃপুনিক হবে, তাহলে 3টা 9 লিখলাম। এরপর একটা ঘর আছে দশমিকের পরে যেটা পুনঃপুনিক ছাড়া। আমরা কিন্তু দশমিকের সামনেরটার হিসাব করব না, আমরা কি করব? দশমিকের পরে কয়টা ঘর আছে পুনঃপুনিক ছাড়া? একটা ঘর, এই জন্য একটা শূন্য দিছি। কেউ কেউ 2টা শূন্য দিয়ে ফেলতে পারে, 7 এর জন্য আরেকটা শূন্য বসাইতে পারে, না হবে না। আমরা এই যে ভগ্নাংশ যখন ভাগ করতাম তখন কিন্তু আমরা ওই যে শূন্য দিয়ে চিন্তা করতাম, ঠিক ওই জন্যই একটা শূন্য নিয়ে আসছি। তাহলে আমরা 2 এর জন্য একটা শূন্য দিলাম। এখন কি করব? পুরা সংখ্যাটাকে লিখবো আগে 72345, এর থেকে বিয়োগ করে দিব পুনঃপুনিক ছাড়া কয়টা ওয়ার্ড আছে, কয়টা অঙ্ক আছে। যেমন হচ্ছে 72 হচ্ছে পুনঃপুনিক ছাড়া, আর বাকি সবগুলা কিন্তু পুনঃপুনিক আছে। কিন্তু অনেকেই মনে করতে পারে 4 এর উপর মনে হয় পুনঃপুনিক নাই, 4 এর উপর কিন্তু পুনঃপুনিক আছে। হ্যাঁ, তো এখানে আমরা বিয়োগ করবো কত? 72, এটাই আনসার। তাহলে আপনাকে একটা 32তম বিসিএস এর একটা প্রশ্ন দেই, এটা এখন করে আমাকে কমেন্টে জানাবেন। 0.47 কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি হবে? বা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করুন। সাধারণ ভগ্নাংশে প্রকাশ করুন।
এখন বলুন এটাকে কিভাবে ভগ্নাংশে প্রকাশ করবেন? এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করুন। এটা হচ্ছে 32তম বিসিএস এর একটা প্রশ্ন, একদমই ইজি কিন্তু। হ্যাঁ, এইগুলা আসলেই অনেক ইজি, কিন্তু এই যে নিয়মগুলা মনে থাকে না তো পরীক্ষার হলে, এই জন্য পারে না হয়তো অনেকেই। একটা পূর্ণপণিক আছে 9, একটা 4 আছে 0, তাহলে আমরা কি করব? 47 থেকে 4 বাদ দিয়ে দিব, এটাই আনসার। আসলে 43/90। আসলে বিসিএস কিন্তু অনেক সহজ সহজ প্রশ্ন আসে। এইবার যারা বিসিএস দিয়েছেন তারা অবশ্যই জানেন। আপনাদেরকে তাহলে আমি আরো কয়েকটা প্রশ্ন দেই, আপনাদেরকে আসলে আমি আর কয়েকটা প্রশ্ন দেই, আশা করি পারবেন এখন এগুলা। 0.456 এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো, এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এটা হচ্ছে জরিপ অধিদপ্তরের সহকারী সুপার মানে এর প্রশ্নটাই এটা। তো এখন এটাকে আপনি কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবেন এটাকে কমেন্ট করেন, কমেন্টে জানান। একদম ইজি, এটাকে আরো ইজিলি ভাবে প্রকাশ করা যাচ্ছে। কিভাবে? 999, 3টা 9 হবে, তারপর হচ্ছে 456, এটাই আনসার, এটাই আনসার। এখন এটা যদি অপশনে না থাকে আনসার, তখন কি করতে হবে? কাটাকাটি করতে হবে। কাটাকাটিটা আশা করি পারেন অনেকেই। যেমন এইখানে 3 দিয়ে যাবে কিনা, যেহেতু 2 দিয়ে যাবে না, তাহলে 3 দিয়ে ট্রাই করেন, 3 দিয়ে কাটাকাটি করলেই হয়ে যাবে আশা করি। তাহলে কাটাকাটি করে নিতে হবে। এখন আসি, যদি পুনঃপুনিক না থাকে, নর্মাল একটা সংখ্যাকে যদি আপনাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলে, এটা তো সবাই কম বেশি পারি। তারপর আমি দেখাচ্ছি 1.16, এটা হচ্ছে 29তম বিসিএস এর প্রশ্ন, 29তম বিসিএস এর একটা প্রশ্ন। 1.16 কে আপনি কিভাবে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবেন? এটাকে আপনি সাধারণ ভগ্নাংশে কিভাবে প্রকাশ করবেন সেটা একটু বলুন। এটা একদম ইজি, আমরা জানি কি? আমরা জানি এই যে দশমিকের পরে যতগুলা গড় থাকে ততগুলা শূন্য দিতে হয়। তাহলে আমরা একের পর, দশমিকের পর কয়টা গড় থাকবে? আমরা এক কিন্তু নর্মালি আমাদের সূত্র অনুযায়ী বসাচ্ছি, মানে নর্মাল হচ্ছে আমাদের এটা কন্ডিশনে, এক বসানোর পর যতগুলা গড় থাকবে দশমিকের পরে ততগুলা শূন্য দিতে হবে এবং উপরের ফুল সংখ্যাটা লিখে দিতে হবে। একদম ইজি, দেখুন এটাই আনসার, এটাই আনসার। এখন হচ্ছে আপনাকে কাটাকাটি করতে হতে পারে, তারপরে হচ্ছে আপনাকে সাধারণ ভগ্নাংশ যেহেতু নিতে বলছে, তাহলে আপনি দেখবেন অপ্রকৃত নাকি প্রকৃত ভগ্নাংশ, তারপরে মিশ্র ভগ্নাংশ কিনা সেটাতে নিতে পারেন। সেটা হচ্ছে, তাহলে আমি একটু এটা ক্লিয়ার করে দেই। ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার, ভগ্নাংশ হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কি? প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত, আর একটা হচ্ছে অপ্রকৃত। অপ্রকৃত থাকলে আপনি সেটাকে কিসে নিয়ে নেবেন? মিশ্রতে নিয়ে নেবেন, বা মিশ্রকে অপ্রকৃত নিয়ে নেবেন। তাহলে প্রকৃত কোনটা? প্রকৃত হচ্ছে নর্মাল যে সিস্টেমটা, আমরা স্কুলে পিটি করার সময় সামনে কে থাকে? ছোট মানুষ থাকে, পিছনে বড় মানুষ থাকে, ঠিক এরকম। উপরে ধরুন আছে 5, নিচে আছে 7, দেখুন তো, উপরে ছোট পিছনে বড়, তার মানে সামনে ছোট পিছনে বড়, এই সিরিয়ালটা যদি থাকে, এটা হচ্ছে কি? ছোট, আর এটা হচ্ছে কি? বড়। তার মানে কি? এটা হচ্ছে হর, হর কি হইতে হবে? বড় হইতে হবে। কন্ডিশন হচ্ছে হর বড় হইতে হবে, লব কি হইতে হবে? ছোট হইতে হবে। এটা যদি হয় তাহলে সেটা প্রকৃত, আর এটা না হইলেই সেটা কি হবে? অপ্রকৃত বা মিশ্র। কিভাবে? আমরা যদি এরকম থাকে 7/5, এটাকে এখন কি বলবো? অপ্রকৃত বলবো। এটাকে আমরা মিশ্রে কিভাবে নিব? এটাকে আমরা মিশ্রে কিভাবে নিব? মিশ্রতা আসলে কি থাকে? একটা পূর্ণ সংখ্যা থাকে, একটা পূর্ণ সংখ্যা থাকে, এবং সাথে কি থাকে? প্রকৃত ভগ্নাংশটা থাকে, প্রকৃত ভগ্নাংশটা থাকে। ব্যাপারটা কেমন? এইটাকে আমরা এই যে 7 দিয়ে ভাগ করতেছি, দেখুন তো, 5 তাহলে হচ্ছে লাস্টে কত আছে? 2। তাহলে এই যে রেজাল্টের ভিতরে এখন লিখবো, রেজাল্টের ভিতরে এখন লিখবো এই 5টা কি নিচে, আর হচ্ছে এই বাক্সেসটা কি হবে? উপরে। দেখুন তো, এটা ছোট বড় হয়েছে না? এটা কি প্রকৃত হয়েছে না? সাথে কি আছে? একটা পূর্ণ সংখ্যা আছে, এই যে 1/2/5, এটাই হচ্ছে কি? মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ আমরা কত পাইছি? 1/2/5। 1/2/5 কে যদি এখন যদি আমরা এটাকে আবার অপ্রকৃতে নিতে চাই, কিভাবে নিব? এই দেখুন, 5 আমরা নিচের 5টা 5ই লিখবো, উপরেরটা কি লিখবো? এই যে 5 এবং 1 গুণ করব, 1 × 5 গুণ করে এই বাক্সেসটা যোগ করে দেব, তাহলেই হয়ে যাবে। তাহলে কত? 5 আর 2 7, 7/5। আমি আরেকটু ক্লিয়ার করে দেই,
যারা যারা এখনো এটাতে প্রবলেম রয়েছে, ধরুন আমি বললাম এইখানে 9/5, এটা কি একটা অপকৃত ভগ্নাংশ না? এটা হচ্ছে কি অপকৃত অপকৃত ভগ্নাংশ। আচ্ছা, এই 9/5 কে এখন আমি কি করব? মানে মিশ্র ভগ্নাংশে ট্রান্সফার করব। এটা থেকে আমি কোথায় যাব? মিশ্রতে যাব। আবার মিশ্র থেকে কোথায় ফিরে আসব? অপকৃততে ফিরে আসব। হ্যাঁ, তাহলে আমি এটাকে কি করব? এটাকে ভাগ করব। এই যে 9 কে ভাগ করে ফেলবো। 9 5 5, তাহলে যে 1 দিলাম, 5 5, তাহলে থাকতেছে কত? 4। তাহলে আমার এইখানে এই যে মিশ্র ভগ্নাংশটা কি হবে? রেজাল্টটাই, এই যে রেজাল্টের সাথে আমি কাজটা করে দেব। তাহলে আমি মিশ্র ভগ্নাংশটা কি পাচ্ছি? 1, এটার সাথে উপরে হচ্ছে 4, নিচে হচ্ছে 5। কারণ ওই যে অপকৃত মিশ্রটা কি হচ্ছে? এই যে পূর্ণ সংখ্যা প্লাস হচ্ছে প্রকৃত, এই দুইটার যোগফলই হচ্ছে মিশ্র। তাহলে এটাই। এখন এই মিশ্র থেকে আবার আমি কিভাবে অপকৃততে যাব? নিচের 5ই থাকবে, এই 5 আর প্লাস 4। তাহলে আমি একটা দিচ্ছি 17/3। এটাকে এখন করেন, এটাকে আপনি করেন 17/3। এটাকে আপনি কিভাবে করবেন? এখানে 17, 3 6 18, আচ্ছা 3 6 18, 3 5 15, 3 5 15, ভাগশেষ কত? 2। তাহলে আমরা মিশ্র ভগ্নাংশটা কি পেয়ে গেলাম? মিশ্র ভগ্নাংশটা পাইলাম হচ্ছে এই যে 5টা লিখবো, তারপরে হচ্ছে নিচে লিখবো কি 3, আর উপরে লিখবো কি 2। এখন এটা থেকে আমি কিভাবে আবার এই অপকৃতিতে যাব? 17/3 যাব। তাহলে নিচে 3 থাকবে, উপরে হচ্ছে এই দুইটার গুণফল, এই যে 5 × 3 প্লাস হচ্ছে যোগ 2। তাহলে আমরা কত পাচ্ছি? 3 5 15 আর 2 17, 17/3। এটাই হচ্ছে আমাদের কি সেটা। তাহলে আমরা হচ্ছে দশমিক এবং পূর্ণবণিক থেকে ভগ্নাংশে ইজিলি যেতে পারবো। এটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকার কথা না। আমি যদি বলি 13.00358, এটাকে আপনি ভগ্নাংশে রূপান্তর করে দেখান। কিভাবে ভগ্নাংশে রূপান্তর করবেন একটু বলুন তো? এটাকে একদম ইজি, এটা একদম ইজি। আমি কি করব? ফার্স্ট কাজ হচ্ছে দশমিকের জন্য একটা 1 দিলাম। অ্যাকচুয়ালি দশমিকের জন্য না, কিন্তু আমরা এইভাবেই শিখি। দশমিকের জন্য একটা 1 দিলাম। দশমিকের পরে কয়টা গড় থাকে? ততগুলো গড় দিলাম। 3 5 8, ততগুলো গড় দেওয়ার পর, আচ্ছা সরি আমি এখানে একটা ভুল করতেছি, মানে যতগুলো গড় থাকবে ততগুলোর জন্য 0 দিব। এই শূন্যের জন্য 0 দিব, মানে যতগুলো গড় থাকবে ঠিক ততগুলো 0 দিব। তাহলে এটাও 0 হবে, এটাও 0 হবে, এটাও 0 হবে। দশমিকের পর কয়টা গড় আছে? 5টা। তাই 1-এর পর কয়টা 0 হবে? 5টা 0 হবে। এরপর উপরে কি লিখবো? পুরা সংখ্যাটা লিখে দেবো, এখন আর দশমিক লিখবো না। 3 5 8, এটাই হচ্ছে আমরা ভগ্নাংশে রূপান্তর। এখন যদি আমি এই দুইটার উপর পুনঃপুনিক দিতাম, কাজটা কি করতাম দেখুন তো? এই দুইটার উপর পুনঃপুনিক দিলে আমরা কি করতাম? 2টা 9 লিখতাম। দশমিকের পর কয়টা গড় খালি? 3টা গড় খালি। তাহলে 3টা 0 দিতাম। তারপরে আমরা লিখতাম এই যে 13 0 0 3 5 8, এটা থেকে বিয়োগ করতাম কত? দশমিক ছাড়া যা আছে, তার মানে 13 0 0 3, 13 0 0 3, এটা বিয়োগ করতাম। ক্লিয়ার কিনা আপনি? এরপর আর আশা করি কোনো প্রবলেম থাকার কথা না এটা নিয়ে। এরপর আর আশা করি কোনো প্রবলেম থাকার কথা না এটা নিয়ে। এরপর আশা করি আর কোনো প্রবলেম থাকার কথা না। তাহলে যাই হোক, আমরা দশমিকের ব্যাপারটা ক্লিয়ার। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পুনঃপুনিকটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা আসলে 9 10-এ পড়ে তাদের এই পুনঃপুনিক রয়েছে, অনেকেই বুঝে না। তো একটা প্রবলেম, আমরা একটা গুণ করি আসলে, এখন ভগ্নাংশের গুণের ক্ষেত্রে অনেক সময় আসে, আমরা একটা গুণ বা ভাগ করি, দেখি আমরা পারি কিনা। যেমন একটা প্রশ্ন হচ্ছে যেমন হাউ মাচ ইজ 0.01 ইন্টু 0.01 ইন্টু 0.001, এটা কত হবে? এটা একদম ইজি। হাউ মাচ ইজ, এটা সমান সমান হোয়াট?
এই চিহ্নটা দেওয়া আছে। এখন এটার রেজাল্টটা কত হবে? এটা রেজাল্টটা একদম ইজিলি কিন্তু আমরা বের করতে পারবো। ব্যাপারটা কি, আমরা হচ্ছে আগে হচ্ছে গুণ করে ফেলি, যেমন দশমিক ছাড়া গুণ করব। এইখানে 1 আছে, এইখানে 1 আছে, আর এইখানে 1 আছে, তাহলে গুণ করলে কত হবে? 1 1 1 গুণ করলে কি 3 হবে? 3 হবে না, 1 1 1 গুণ করলে 1ই হবে। আমরা যোগ করতেছি না, আমরা গুণ করতেছি, তাহলে এদের গুণফল হচ্ছে 1। এখন দেখব দশমিকের পরে কয় ঘর আছে। এই 2 ঘর 2 ঘর 4 ঘর, এদের যোগফল করতেছি। 2 ঘর 2 ঘর 4 ঘর আর 3 ঘর 5 ঘর, তাহলে আমাকে দশমিকের পরে 5 ঘর থাকতে হবে এবং রেজাল্ট হচ্ছে 1। তাহলে আমরা দশমিকের পরে 0 দশমিকের পরে 5 ঘর লিখবো। তাহলে 4টা শূন্য দিয়ে আমরা হচ্ছে একটা 1 লিখে দিব, জাস্ট এটাই। দেখুন 2 ঘর 2 ঘর 4 ঘর 4 5 6 7, সরি এই যোগফল হচ্ছে 5 না 7। দেখুন 2 ঘর 2 ঘর 4 ঘর 4 ঘর আর 3 ঘর 7 ঘর। 7 ঘর থাকলে আমরা 6টা শূন্য দিয়ে লাস্টে 1 দিয়ে দিব, দেখবো আমাদের এখানে 7টা ঘর হয়েছে কিনা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, হ্যাঁ রাইট, 7টা হইলে আনসার ঠিক আছে। তাহলে এটা আনসার একদম ক্লিয়ার কিনা দেখুন, আমরা এদের গুণফল কত 1, এই যে 1ই বসাইছি, কিন্তু দশমিকের পরে কয় ঘর দিতে হবে? এই যে 2 ঘর 2 ঘর 4 ঘর 4 ঘর আর 3 ঘর 7 ঘর 7 ঘর, তার মানে এটাই হচ্ছে রেজাল্ট। তাহলে আমরা দশম একটা বিসিএস এর একটা প্রশ্ন নেই। এই প্রশ্নটা অনেকের কাছেই একটা অনেক কঠিন মনে হয়। 0.1 ইন্টু 0.1 ইন্টু 0.001, তারপর হচ্ছে 0.2 ইন্টু 0.02 ইন্টু 0.002। এটা এখন কিভাবে করবেন দেখুন, একদম একদম ইজি, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নাই। অনেকে অনেকভাবে করতে পারে, আপনি চাইলে এখানে দশমিক দশমিক তুলে দিয়েও করতে পারেন। ওইটার চাইতে আমি মনে করবো এটাই ইজি, মানে দুইটা ভাবে ইজি। আপনি এই নর্মাল আমার ওয়েটাতে শিখুন, একটু বড় হইলেও ইজি আছে। দেখুন আমাদের এদের গুণফল কত হবে? 0.1, তাহলে এখানে কয়টা ঘর আছে? এখানে ঘর আছে একটা, আর হচ্ছে এখানে একটা 0 আছে কিন্তু প্রশ্নে। তাহলে 1 আর 2 3, 3 আর 3 6, তাহলে 6টা আছে। 0.00, 3টা 4টা 5টা, এই যে 1 6। আমাদের গুণফল ঠিক আছে কিনা আমরা দেখি। 1 ঘর আর 2 ঘর 3 ঘর 3 ঘর 3 ঘর 6 ঘর, তাহলে এখানে 2 2 4 6 6 ঘর, এদের গুণফল একই। এখন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে আমাদের গুণফল কত? 8। এখন ঘর আছে কয়টা? একটা 2টা 3টা 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 6টা, তাহলে আমরা করলাম কি 0.0000008, এই যেটা। এখন দেখলাম কি উপরে আর নিচের গড়ের সংখ্যা কি সমান না? একদমই সমান না। তাহলে কি আমরা এখানে কাটাকাটি শূন্য এই দশমিক তুলে দিতে পারি? এই যে এইখানে দেখুন 2 4 6 ঘর, এখানে হচ্ছে 2 4 6 ঘর, তাহলে আমরা এই দশমিকটা কি করতে পারি? তুলে দিতে পারি। কারণ তুলে দিতে পারি কিভাবে? আমরা এই দশমিক তোলার জন্য যে ওয়েটা সিস্টেমটা আমরা জানি, এইখানে যা আছে এটা যে আমরা ভগ্নাংশে প্রকাশ করি না, তাহলে আমাদের দশমিক। আচ্ছা দেখুন, আপনি তো নর্মালি এইভাবে কেটে দিবেন, কাটার পরে হচ্ছে কত 1/8 আসবে, এটাই হচ্ছে রেজাল্ট, এটাই হচ্ছে আনসার। কিন্তু আমি বলি কেন আমরা দশমিকটা তুলতেছি, সেটা আপনাকে একটু বেসিকটা দেখাই দিই। সেই বেসিকটা দেখুন, আমরা কেন দশমিক তুলতেছি। আমরা এটাকে ভগ্নাংশে প্রকাশ করব। এই যে 0.000, 4টা 5টা 5টা 0 1, এটাকে ভগ্নাংশে প্রকাশ কিভাবে করব? আমরা ভগ্নাংশে প্রকাশ করতে গেলে আমরা দশমিকের জন্য 1 দিলাম, পরের গড় কয়টা আছে? 6টা, 6টার জন্য কি দিব? শূন্য দিব। 2 4 5 6টা শূন্য দিলাম, তারপর উপরের সংখ্যাটা লিখে দিব দশমিক ছাড়া। দশমিক ছাড়া সংখ্যা কত? 1, তাহলে এটা লিখলাম। এখন সেম ভাবে এইটারেও আমরা কি করি? 2 4 5 8, তাহলে এটাকে আমরা ভগ্নাংশে লিখি, সেই সেম। কত হচ্ছে? 2 4 5 6, আর উপরে হচ্ছে কি 8। তাহলে এখন কি করব? এইটাকে এটা দিয়ে ভাগ করব না, তাহলে এইটা ভাগ এটা, আমরা এই যে এইটুকু ভাগ, তাহলে ভাগ করলে মাঝখানেরটা কি হয়ে যায়? গুণ হইলে উল্টে যায় না? তাহলে আমরা এইটুকু লিখতে পারি না? 1/100, 2টা 4টা 5টা 6টা ইন্টু এই যে উপরে আবার হচ্ছে কত? 100, 2টা 4টা 5টা 6টা, নিচে হচ্ছে 8। আমি জাস্ট কি করছি? উল্টে দিছি। আমি জাস্ট এটাকে কি করছি? উল্টাইয়া দিছি। জাস্ট এই কাজটাই করছে। আমার এইটা যেটা ছিল এটাকে জাস্ট উল্টাইয়া দিছি। এখন কি করতে পারি? এটাকে কাটাকাটি করে দিতে পারি, ব্র্যাকেট দিয়ে আমি কেটে দিলাম, তাহলে রেজাল্ট কত রইল আমার? 1/8। এই জন্য আমরা ওই কাজটা করছি। আপনি ক্লিয়ার কিনা? আশা করি ক্লিয়ার হওয়ার কথা।
আপনি ক্লিয়ার কিনা দেখেন, আশা করি ক্লিয়ার হওয়ার কথা। আপনাকে যদি কোনো সময় কোনো প্রশ্ন বলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, ভগ্নাংশটাকে আপনাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলতেছে, তাহলে আপনি কি করবেন? কাটাকাটি করবেন, ছোট আকারে প্রকাশ করতে হবে। ধরুন সাপোজ আমরা একটা প্রশ্নেই যাই, হ্যাঁ, আমরা যদি এই যে এই প্রশ্নটাকে আপনাকে যদি বলে 77/143, এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আপনাকে বললো এই ভগ্নাংশটাকে কি করতে বলছে? লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। এখন আপনি কিভাবে প্রকাশ করবেন এটাকে? আপনার ফার্স্ট কাজ হচ্ছে এইখানে এটাকে এমন ভাবে ভাঙুন যেটা হচ্ছে আসলে মনে করেন যে কাটাকাটি করা যাবে। এই যে এখানে নিচে এবং উপরেরটাকে কত দিয়ে কাটাকাটি করা যাবে, একটু এইটা কাজ করেন। আপনি কাটাকাটি করতে করতে ছোট পর্যায়ে চলে যাবেন। যেমন এটাকে কিন্তু 11টা কাটাকাটি করা যাবে। এটাকে যদি আমি 11 দিয়ে কাটাকাটি করি তাহলে 11, 13, 11, 43, 143, আবার হচ্ছে 7, 11, 77, তাহলে আমরা কত পাইলাম? 7/13। এটাকে কি আরো ভাগ করা যাবে? আর ভাগ না করা গেলে এটাই হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। এটাকেই বলা হয় কি? লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। এই যে কাটাকাটিটা জানতে হবে, শিখতে হবে। এর জন্য আপনার 11 নামাতা বা 13 নামাতাটা শিখা থাকা দরকার। যেমন আমরা যদি এইটাকে ভাঙতে চাই, যেমন হচ্ছে 102 আর হচ্ছে 289, এটাকে যদি কাটাকাটি করতে যাই, এটা হচ্ছে আপনার 17 দিয়ে কাটাকাটি করা যাবে। এই যে 17 দিয়ে আমরা যদি কাটাকাটি করি তাহলেই হয়ে যাবে। 6×17 হচ্ছে 102, আমরা এটা জানি, 6×17 102। তাহলে আপনাকে এইভাবে কাটাকাটি শিখতে হবে। তাহলে আমরা যদি 17 দিয়ে কাটাকাটি করি, 6×17 হচ্ছে 102, তাহলে আমরা 17 দিয়ে এটাকেও কাটাকাটি করতে পারবো। এটা হচ্ছে 17×17। তাহলে এইভাবে হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা, লঘিষ্ঠ আকারের প্রকাশটা শিখতে হবে। ওকে, তাহলে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ এগুলা গুণ ভাগ পারবো আশা করি। তবে আমাদের ভগ্নাংশের অনেক প্রশ্নই কিন্তু অনেক সময় অনেক জায়গাতে আছে। আমরা একটা প্রশ্ন সমাধান করি। হ্যাঁ, তো একটা প্রশ্ন হচ্ছে আমরা প্রথমে সমাধান করি। একটি বাঁশের 1/4 অংশ কাদায়, 1/4 অংশ কাদায়, 1/4 অংশ কাদায় এবং 3/5 অংশ পানিতে, 3/5 অংশ পানিতে, এবং অবশিষ্ট 3 মিটার পানির উপরে আছে, পানির উপরে আছে। তাহলে বাঁশটির দৈর্ঘ্য কত? বাঁশটির দৈর্ঘ্য কত? বাঁশটির দৈর্ঘ্য কত? এটা কিভাবে বের করবেন? বাঁশটির দৈর্ঘ্য কত? এটা হচ্ছে প্রাথমিক সরকারি শিক্ষকের যে পরীক্ষা ছিল 2018 সালের, ওইখানের কিন্তু একটা প্রশ্ন। দেখুন এইখানের আমরা বাঁশটির দৈর্ঘ্য নির্ণয় করব। একটু চিন্তা করে দেখেন প্রশ্নটা কি বলছে। একটা বাঁশের 1/4 কাদার মধ্যে আছে। তাহলে আমরা যদি একটা বাঁশ চিন্তা করি, এই বাঁশের 1/4, আমি ধরলাম এইটুকু হচ্ছে কি কাদার মধ্যে আছে, এটা মাটির একদম নিচে গভীর আছে। তারপর হচ্ছে 3/5 অংশ অবশিষ্ট আছে কি এই যে পানির মধ্যে, এই যে এইটুকু হচ্ছে পানি, এই পানির মধ্যে। আর উপরে আছে কত? 3 মিটার। এই যে উপরের এইটুকু হচ্ছে 3 মিটার। তাহলে এই টোটাল বাঁশটার দৈর্ঘ্য কত? আচ্ছা, এখন হচ্ছে আমরা এটা কিভাবে বের করব? এটা বের করার এটা কি? আচ্ছা, আমরা টোটাল বাঁশের দৈর্ঘ্যটা যদি চিন্তা করি, টোটাল বাঁশের দৈর্ঘ্য হচ্ছে এক্স, কারণ এখানে তো আমরা জানি না বাঁশের দৈর্ঘ্যটা কত। আচ্ছা, টোটাল বাঁশের দৈর্ঘ্য এক্স। এই এক্স থেকে আপনি একটু চিন্তা করুন, এই এক্স থেকে 3 মিটার কিন্তু হচ্ছে পানির উপরে,
এবং এই এক্স এর 1/4 কাদায়, তাহলে কাদায় কতটুকু আছে? এই এক্স এর 1/4, তাহলে এক্স এর 1/4 আপনি চিন্তা করেন কাদায় আছে কত? এক্স এর 1/4, এক্স এর 1/4 মানে কি? এই যে x/4, এটা এক্স এর 1/4 মানে হচ্ছে x/4। তাহলে আপনি চিন্তা করেন পানিতে আছে কোনটুকু? পানিতে আছে এই এক্স এর কত? 3/5। আচ্ছা, এর মানে হচ্ছে গুণ, ইন্টু, তাহলে এক্স ইন্টু 3/5, তাহলে সেটা কি দাঁড়াচ্ছে? এই যে 3x/5। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, এই যে x/4, 3x/5 আর এই যে 3 মিটার, এইখানের এই পানির অংশটা কত? পানির অংশটা হচ্ছে 3x/5, আর এই যে মাটির অংশটা কত? মাটির অংশটা হচ্ছে x/4। এই তিনটার যোগফল কি? তিনটার যোগফলে কি x না? শর্ত মতে এটাই না? তাহলে আমরা বলতে পারি না x এর মান হচ্ছে কত? x এর মান হচ্ছে 3 প্লাস 3x/5 প্লাস x/4। এখন আমরা কি করব? এই এক্স এর মান বের করব। তাহলে এক্স এর মান বের করতে গেলে কি করতে হবে? এক্স গুলাকে বাম পাশে নিয়ে আসতে হবে, যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমি যদি এক্স এর মান গুলা বাম পাশে নিয়ে আসি, এক্স মাইনাস 3x/5 মাইনাস x/4 ইকুয়াল কত? 3। তাহলে এখন আমরা লসাগু করব। 4 এবং 5 এর লসাগু নিতে পারি কত? 20। তাহলে হচ্ছে কত? 20x মাইনাস 4 দিয়ে যদি হয়, তাহলে আমরা লসাগুটা করব এখন। তাহলে আমাদের লসাগুটা কত আসে? লসাগু আসে হচ্ছে 4 5 20, তার মানে 4, আর হচ্ছে 3 4 12, তাহলে 12x, তারপরে হচ্ছে মাইনাস 5x, 4 5 20, 5x সমান সমান 3। এখন আমরা কি করি? এটাকে দিকে গুণ করে ফেলি আর এটা বিয়োগ করে ফেলি। 12 আর 5 17, তার মানে হচ্ছে 3x থাকবে উপরে, আর এই দিকে হয়ে গেছে কত? 3 বিশেষ 60। তাহলে এখন x এর মান কত? এই যে 3 দিয়ে ভাগ করে দেব, অর্থাৎ 60কে 3 দিয়ে ভাগ করে দেব, তাহলে হচ্ছে 20। তাহলে বাসটির দৈর্ঘ্য কত? বাসটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। বাসটির দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার কিনা? আমরা এই ধরনের প্রশ্ন পারবো কিনা? আচ্ছা, এখানে একটা প্রশ্ন, আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি। এটা হচ্ছে 26তম বিসিএস এর প্রশ্ন। আচ্ছা, কোন সংখ্যার সাথে কোন সংখ্যার সাথে কোন সংখ্যার সাথে 1/2 কোন সংখ্যার 1/2 অংশের সাথে কোন সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 2/3 অংশ হবে। 3 অংশ হবে। সংখ্যাটি কত? দেখুন, প্রশ্নটা একটু পেছানো টাইপের হতে পারে, মনে হতে পারে, কিন্তু আসলে সহজ আছে। দেখুন, কোন সংখ্যার 1/2 অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির এত অংশ হবে। তাহলে সংখ্যাটা কত? মানে কোন অংশের, যেমন হচ্ছে আপনাকে কোন একটা অংশ দিয়ে দিছে, সেটা হচ্ছে 1/2 অংশ। এই অংশের সাথে আপনি 6 যোগ করলে যে সংখ্যাটা হওয়ার কথা, ওই সংখ্যার কত হয়ে গেছে? 2/3 হয়ে গেছে। এখন এটা আপনি কিভাবে বের করবেন? তাহলে আমরা ধরে নিলাম সংখ্যাটা কি? x। আমরা ধরে নিচ্ছি
সংখ্যাটা হচ্ছে এক্স, তাহলে এটা আমরা হচ্ছে ধরি। এখন একটু চিন্তা করেন, কোন অংশের এই যে 1/2 অংশ যদি আমরা চিন্তা করি, এক্স এর 1/2 অংশ মানে কি, উপরে এই যে এক্স এর 1/2 অংশ, তাহলে এক্স ইন্টু 1/2 গুণ করব, তাহলে এক্স এর 1/2, তাহলে x/2। আমরা তাহলে কি করলাম, x/2 এর সাথে কত যোগ করলাম, 6, এই যে 6 যোগ করলাম। x/2 এর সাথে আমরা 6 যোগ করলে সেটা কতটুকু হবে, সেটা হবে এই যে এত অংশ 2/3 এক্স অংশ, তাহলে এক্স এর 2/3, তাহলে এক্স এর 2/3 মানে কি 2x/3, এক্স এর 2/3 মানে এই যে এক্স ইন্টু এই যে 2/3, এক্স এর 2/3 এটা, তাহলে হচ্ছে এক্স 2x/3। এখন এই জায়গা থেকে আমরা এক্স বের করে ফেলবো, ইজি একদম। এক্স এর গুলো এক পাশে নিয়ে আসি আর 6 ওইদিকে চলে যাক, তাহলে কত x/2 মাইনাস 2x/3 সমান সমান কত -6, তাহলে এখানে লসাগু করলে কত হবে 6, তার মানে 3x মাইনাস হচ্ছে 2, তার মানে 4x সমান সমান কত -6, তাহলে কত চলে আসবে এদিকে -36, আর এখানে x, তাহলে -x সমান সমান কত -36, তাহলে মাইনাস মাইনাস বাদ, তাহলে x সমান সমান কত, x সমান সমান হচ্ছে 36, এটাই হচ্ছে আনসার। ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন অবশ্যই। তাহলে এই ধরনের প্রশ্ন আশা করি পারবেন, এই ধরনের প্রশ্ন আশা করি পারবেন। আচ্ছা, আমরা কিছু জটিল প্রশ্নের দিকে যাই, আমরা আরেকটু জটিলে যাই। দেখুন আমরা আরেকটা জটিল প্রশ্নের দিকে যাচ্ছি। এটা হচ্ছে 11তম বিসিএস এর প্রশ্ন। একটি ক্রিকেট দলে, একটা ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো, একজন ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো, মানে ক্যাচ আউট হলো। একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট মানে বোল্ড আউট হয়েছে, যেটা স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো, কট আউট হলো, এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড হলো, এবং মোট উইকেট মানে কতজন প্লেয়ার ছিল আর কি, কতজন প্লেয়ার খেলছে এটাই হচ্ছে উইকেট, তাহলে মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, অর্ধেক বোল্ড আউট হলো। তাহলে দলের কতজন কট আউট হলো, তাহলে দলের কতজন কট আউট হলো, কট আউট হলো। এটা এখন কিভাবে বের করবেন, এটা এখন কিভাবে বের করবেন? একটি ক্রিকেট দলে যতজন স্ট্যাম্প আউট হলো তার 1.5 গুণ কট আউট হলো, মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো, মোট উইকেট মানে মোট খেলোয়াড় অর্ধেকই বোল্ড আউট হয়েছে, তাহলে দলে কতজন কট আউট হয়েছে, দলে কয়জন ক্যাচ আউট হয়েছে। আচ্ছা, আপনি একটু বলেন, খেলায় নর্মালি ক্রিকেট খেলায়, তো এটা ক্রিকেট খেলাই বোঝাচ্ছে এবং ক্রিকেট খেলায় প্রশ্ন দিয়েও আছে। এখন হচ্ছে ক্রিকেট খেলায় কয়জন আউট হয়, কয়জন উইকেট থাকে, মানে আউট হয় কয়জন, টোটাল 10 জন, 10 উইকেটে খেলা হয়, মানে 11 জন প্লেয়ার কিন্তু আউট করে 10 জনকে, তাহলে উইকেট কতজন, মোট আউট হয় 10 জন,
তাহলে আউট বা উইকেট এটাই আমরা বলতে পারি। তাহলে মোট আউট হয় কয়জন? মোট আউট হয় কতজন? 10 জন। এর ভিতরে অর্ধেক হইছে কি বোল্ড আউট। এইখানে বইলাই দিছে মোট উইকেটের অর্ধেক হচ্ছে বোল্ড আউট। এই যে এই জায়গাতে বলা আছে দেখুন, মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট। তাহলে বোল্ড আউট কয়জন? 5 জন। আমরা পেয়ে গেছি বোল্ড আউট কত? এই যে 10/2, কারণ অর্ধেক। তাহলে কতজন? 5 জন। আমি বাংলা ইংলিশ মিক্সার করে ফেলতেছি, একবার 5 একবার 10। আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা এই কাজটা করবেন না পরীক্ষায় কখনো। আপনারা ঠিকই বাংলা লিখলে বাংলা লিখবেন, আর ইংলিশ লিখলে ইংলিশ লিখবেন। ইংলিশ লিখতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, তাহলে এতজন হচ্ছে কি বোল্ড আউট। আচ্ছা, এখন এই বোল্ড আউট হয়েছে, তাহলে স্ট্যাম্প আউট আর কট আউট হয়েছে কয়জন? বাকি জন, বাকি 5 জন। তাহলে আপনি একটু এইটাও বলতে পারেন, স্ট্যাম্প আউট প্লাস কট আউট কয়জন? 5 জন। এখন যদি কোনোভাবে স্ট্যাম্প আউটটা বের করে ফেলতে পারেন, তাহলে তো কট আউট বের করতে পারবেন না, কারণ এই 5 জনের ভিতরে স্ট্যাম্প আউট যতজন হইছে ওইটা বাদ দিলেই তো কট আউটেরটা বের হয়ে যাবে। তাহলে এখন স্ট্যাম্প আউটেরটা আমরা বাদ দিব কিভাবে? এইখানে একটা শর্ত আছে, দেখুন এই যে শর্ত থেকে বাদ দিব। দেখুন, একজন দলে যতজন স্ট্যাম্প আউট হয়েছে, স্ট্যাম্প আউট যতজন হয়েছে তার 1.5 গুণ হয়েছে কট আউট। একটা জিনিস থেকেই বোঝা যাচ্ছে যে স্ট্যাম্প আউট যতজন হয়েছে তার 1.5 গুণ হচ্ছে কট আউট। তাহলে আমরা এটা কিভাবে চিন্তা করতে পারি? স্ট্যাম্প আউট যতজন হয়েছে তার 1.5 গুণ হয়েছে কট আউট। তাহলে আমরা স্ট্যাম্প আউট যদি এক্স ধরি, চিন্তা করুন, স্ট্যাম্প আউট যতজন হয়েছে তার 1.5 গুণ হচ্ছে কট আউট। তাহলে স্ট্যাম্প আউট ধরলাম কি এক্স, তাহলে এর 1.5 গুণ, এর 1.5 গুণ হচ্ছে কি কট আউট। যোগ করি, এর 1.5 গুণ এক্স ইন্টু 1.5 মানে কি 1.5, 1.5। তাহলে এটাকে গুণ করি, এই যে 1.5, এই দুইটার যোগ ফলিত কত? 5 জন। ক্লিয়ার? এই ব্যাপারটা ক্লিয়ার কিনা দেখুন। আমরা স্ট্যাম্প আউট ধরছি এক্স, এই এক্স এর সাথে আমরা কট আউট চিন্তা করতেছি কি 1.5 গুণ, কারণ এখানে বলা আছে যতজন স্ট্যাম্প আউট হয়েছে তার 1.5 গুণ হচ্ছে কট আউট হলো। তাহলে 1.5 গুণ হচ্ছে এই যে এক্স এর 1.5 গুণ প্লাস 5। এখন আমরা এই এক্স প্লাস এই যে 1.5 এটাকে ভগ্নাংশে নিব। তাহলে এক্স এটাকে ভগ্নাংশে কিভাবে নিব? ইন্টু এই যে দেখুন, এই দশমিকের জন্য 1 দিলাম, দশমিকের পরে কয়টা ঘর আছে? একটা ঘর, 0, আর উপরে যা আছে তাই দিলাম, অর্থাৎ 5। এখন হচ্ছে এক্স, এটা তো এক্স, এইখানে 5 না, সরি, এটা হচ্ছে ইন্টু এই যে এক্স, এই যে এক্স এক্স। তাহলে এখানে কাটাকাটি করলে 3 দিয়ে 2 দিয়ে কাটাকাটি যাবে, 3 2 মানে 3 5 5 দিয়ে কাটাকাটি করছি, তার মানে 3x, আর নিচে হচ্ছে 2 সমান সমান কি 5। তাহলে এখন যদি আমরা লসাগু করি 2, আর এখানে হচ্ছে 2x প্লাস 3x সমান সমান 5, তাহলে 5 দুগুণে 10 আর হচ্ছে 5x। তাহলে 5x সমান সমান কত? 10। তাহলে x সমান সমান কত? 5 দিয়ে ভাগ করে দেব, এই যে 10/5 অর্থাৎ 2। তাহলে স্ট্যাম্প আউট কয়জন হয়েছে? স্ট্যাম্প আউট হয়েছে 2 জন। তাহলে কট আউট কয়জন? কট আউট বের করে ফেলবো। কট আউট, কট আউট কিভাবে? 5 থেকে স্ট্যাম্প আউট বাদ দিব, 2 জন বাদ দিব, তাহলেই হয়ে যাবে 3 জন। আসলে এত বড় না, কিন্তু আমি অনেকটা ভেঙে ভেঙে লিখতেছি তো এই জন্য আপনার কাছে বড় মনে হচ্ছে। অ্যাকচুয়ালি প্রশ্নগুলা কিন্তু ছোটই আছে। তাহলে এটা কিন্তু 11তম বিসিএস এর একটা প্রশ্ন ছিল। আপনি যদি বুঝে বুঝে করেন তাহলে দেখবেন পারবেন। এই ধরনের প্রশ্নই অনেক সময় আসে, এই ধরনের প্রশ্ন আপনাকে শিখতে হবে। অনেক প্রশ্ন আছে এই টাইপের, আপনি দেখবেন। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের একটা প্রশ্ন সমাধান করি। অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংকের প্রশ্নগুলাকেই অনেকে অনেক বেশি জটিল এবং কঠিন মনে করে। আমরা তাহলে বাংলাদেশ ব্যাংকের এখন একটা প্রশ্ন সমাধান করি, দেখি এটা আমরা পারি কিনা।
তারপর হচ্ছে পূবালী ব্যাংকের একটা প্রশ্ন সমাধান করব। আচ্ছা, কোন একটা প্রশ্ন বলতেছে এ ওয়াটার reservoir is 1/5 full. এই রিসার্ভার মানে হচ্ছে ট্যাঙ্ক। আপনাকে এই যে ওয়াটার ট্যাঙ্ক, একটা পানির ট্যাঙ্ক চিন্তা করেন। আপনি যদি এই ওয়ার্ডের মিনিং গুলো নাও জানেন সমস্যা নাই, কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখুন 1/5 মানে 1/5, এটাই বুঝাচ্ছে ফুল। আপনি তো এইটুকু বুঝেন। আপনি যদি ইংলিশের বিভিন্ন কিছু নাও জানেন সমস্যা নাই, আপনি প্রশ্নগুলা কিন্তু সমাধান করতে পারবেন। ফুল এন্ড আপনাকে বলছে রিকোয়ার মানে হচ্ছে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে বা একটা শর্ত দিয়ে দিচ্ছে। ইংলিশ প্রশ্নগুলা কিন্তু একটু সহজ হয়, তেমন কিন্তু পেছানো কথা থাকে না। আসলে ইংলিশে তেমন পেছানো যায় না, বাংলায় যতটুকু পেছানো যায়। 20 লিটার মোর টু মেক, তারপর হচ্ছে ইট 3/5 ফুল। তাহলে হচ্ছে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ দ্য রিজার্ভার। আচ্ছা, এটা আসলে প্রশ্নটা কি বলছে সেটা একটু দেখুন। আপনি যদি একটা ট্যাঙ্কের, একটা পানির ট্যাঙ্কের, একটি পানির ট্যাঙ্কের 1/5 মানে 1/5 পানি দিয়ে পূর্ণ থাকে, একটা ট্যাঙ্কের যদি একটা ট্যাঙ্কের 1/5 পানি দিয়ে পূর্ণ আছে, ধরুন এই যে একটা ট্যাঙ্ক, এই ট্যাঙ্কের 1/5 পানি দিয়ে পূর্ণ আছে, মানে একটুকু না পানি দিয়ে পূর্ণ আছে, এটাই বলছে 1/5 ফুল। এই যে কথাটি। এরপরে বলা আছে ট্যাঙ্কের, এই যে এইখানে দেখুন, আমরা ইংলিশ করার সময় একদম পিছন থেকে প্রশ্নটা পড়বো, তাহলে আমাদের বাংলার সাথে অনেকটা মিলে যাবে। এই যে 3/5 পূর্ণ করতে, ফুল করতে, এই যে মেক আমরা করব, মানে 3/5 পূর্ণ করতে আমার কত প্রয়োজন পানি? এই যে রিকোয়ার্স মানে দরকার বা প্রয়োজন কত? 20 লিটার পানির প্রয়োজন, মানে আরো 20 লিটার পানির প্রয়োজন। এই জন্য আরোর জন্য আমরা মোর ব্যবহার করছি। আচ্ছা, ওকে। তাহলে দেখুন আপনাকে প্রশ্নটা কি বলছে, 1/5 একটা ট্যাঙ্কের পানি ফুল আছে, একটা ট্যাঙ্কের পানি দিয়ে ফুল আছে কত? 1/5। এখন বলতেছে আমরা যদি 3/5 এই ট্যাঙ্কটার, এই ফুল ট্যাঙ্কটার এইটুকু ধরলাম আমরা 3/5, 3/5 অংশ। এই 3/5 যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদের আরো 20 লিটার পানি প্রয়োজন। তাহলে এই ট্যাঙ্কটার ভিতরে কত লিটার পানি থাকে? এই ট্যাঙ্কটার ধারণ ক্ষমতা কত? হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ রিসার্ভার, তার মানে এই ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কত? আমরা কিভাবে বের করব? একদমই ইজি একটা প্রশ্ন, কিন্তু এটাও বাংলাদেশ ব্যাংক অফিসার পদের একটা প্রশ্ন। এই প্রশ্নটা কিভাবে সমাধান করবেন দেখুন। আপনাকে ট্যাঙ্ক খালি আছে এটা আমরা বের করে ফেলি। ট্যাঙ্ক কতটুকু খালি আছে, মানে আমাদের ট্যাঙ্কটার এই যে 20 লিটার যে পানি ভরছি, এই 20 লিটার পানি ভরার জন্য আসলে কতটুকু জায়গা আমরা 20 লিটার পানি দিছি। হ্যাঁ, তাহলে আমরা আরো এই যে এইটুকু ভরার জন্যই তো আমাদের 3/5 গেছিল। তাহলে আমরা খালি আছে ট্যাঙ্কটা একটু চিন্তা করি। খালি আছে কতটুকু? এই যে 3/5 থেকে বিয়োগ করে দিলাম 1/5, এইটুকু তো খালি। তাহলে খালি আছে 2/5। এখন এই 2/5 পূর্ণ করতেই কিন্তু আমাকে 20 লিটার পানি গেছে। এই 2/5 পূর্ণ করতে আমাকে 20 লিটার পানি গেছে। তাহলে আমি এটা বলতে পারি
2/5 পূর্ণ করতে আমাকে 2/5 পূর্ণ করতে, অর্থাৎ 2/5 রিকোয়ার্সে আমাকে কতটুকু গেছে, রিকোয়ার্স 2/5 পূর্ণ করতে আমার গেছে 20 লিটার। তাহলে আমি এটা 20 লিটার লিখলাম। তাহলে এক অংশ, এক মানে কি সমগ্র অংশ, সম্পূর্ণ অংশ পূর্ণ করতে আমার কতটুকু পানি লাগছে, এটা তো একটা অংশ। তাহলে এটা কি হবে, গুণ হবে। কারণ কি বাড়বে, কারণ হচ্ছে আপনি একটু চিন্তা করে দেখেন, এইটুকু পানি ভরতে যদি আপনার 20 লিটার লাগে, তাহলে পুরাটুকু পানি ভরতে পানি কি বেশি লাগবে না? বেশি লাগলে কি হয়, গুণ করতে হয়। তাহলে আমরা সেই চিন্তা থেকে এখন কি করব, গুণ করব। 20 ইন্টু 2/5, তাহলে আমরা কত পেয়ে যাব এখানে, 40/5। তো আমরা হচ্ছে 2/5 যদি আমরা গুণ করি তাহলে উল্টে যাবে, কিন্তু আমরা এতে তো ভাগ করতেছি না, আমরা সরি গুণ করতেছি। তাহলে আমাদের এইখানে কত আসবে, 5/2 আসবে। কেন উল্টে যাচ্ছে, কারণ হচ্ছে কি আমরা এই যে এটা তো এই দিকে গেলে গুণ হবে, গুণ হইলে কি হবে, উল্টে যাবে। ভাগ আছে, গুণ হইলে কি হবে, উল্টে যাবে। তো আমরা এখন কত পাচ্ছি, 5/20 মানে 200, 200কে 100, 5/20 100, 100কে 2 দিয়ে ভাগ করবো, তাহলে আমরা 50 লিটার পাবো, 50 লিটার। তাহলে এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা একটা পূবালী ব্যাংকের প্রশ্ন সলভ করি এখন। আপনাকে বললো if 75% of a number is added to 75, then result is the number itself. The number is, এখন আপনাকে the number is টা বের করতে বলবে, number is এটা আপনাকে বের করতে বলবে। এটা আসলে কি বলছে আপনাকে একটু দেখুন, বোঝার চেষ্টা করুন। একটি সংখ্যার 75% সাথে 75 যদি যোগ করি, একটা সংখ্যার 75% সাথে যদি 75 যোগ করি, এই কথাটাই বলছে। যদি একটা সংখ্যার, এই যে ইফ মানে যদি 75% সাথে 75 যোগ করি, হ্যাঁ, তাহলে আপনাকে বলছে তাহলে যে রেজাল্টটা আসবে, এই রেজাল্টটাই হচ্ছে কি সমান, মানে ওই সংখ্যাটা সমান, যে সংখ্যাটা আসবে ওই সংখ্যাটা সমান আসবে। তাহলে সংখ্যাটা কত, আপনি এই কথার মিনিংটা দিয়ে বুঝেন কিনা দেখুন। একটি সংখ্যার 75% সাথে 75 যোগ করলে সংখ্যাটি সমান, তাহলে সংখ্যাটি কত? তাহলে আমরা সংখ্যাটি ধরে নিলাম এক্স। আচ্ছা, আমি বাংলাতেই লিখি, সংখ্যাটি এক্স ধরি, সংখ্যাটি এক্স। এখন আমরা এই এক্স এর সাথে আমরা একটু চিন্তা করে দেখি, এক্স এর সাথে 75% যদি গুণ করি, এই 75% এর সাথে এর এক্স, এই যে এক্স এর সাথে 75 একই কথা, এক্স এর সাথে 75 প্লাস 75 গুণ করলে এই এক্স এর সমান হবে, এইটাই বলছে। যখন বলছে রেজাল্টটা হবে কি, দ্য নাম্বার ইটসেলফ, ওই যে এই নাম্বারের সমান। একটা সংখ্যার 75 এর সাথে যদি আমরা 75 গুণ করি, একটা সংখ্যার 75% এর সাথে 75 গুণ করলে ওই সংখ্যারই সমান হয়ে যাবে। তাহলে ওই সংখ্যাটা কত আসলে আমরা এটা বের করব। তাহলে এটা পার্সেন্ট মানে কি 1/100, তাহলে আমরা এখানে বুঝতেছি কি 75/100 প্লাস হচ্ছে 75 ইকুয়াল এক্স। তাহলে আমাদের এই এক্সটা বের করতে হবে, আমরা এটাকে ওইদিকে নিয়ে যাই বা এটাকে ওইদিকে নিয়ে যাই, এখানে 75 রাখি, একই কথা, এক্স 75x মাই 100, তাহলে নিচে হচ্ছে 100, 100 থেকে 75 চলে যাবে, তাহলে হবে কত 25x, আর এখানে হচ্ছে কত 75, তাহলে আমরা এখানে গুণ করে ফেলি এখন,
ওইখানে হচ্ছে 25x, এটা এইদিকে লিখলাম, আর এটা হচ্ছে 75। এখন যদি আমরা কাটাকাটি করি 3 25 75, তার মানে 300, অর্থাৎ এক্স হচ্ছে এটা আনসার। তাহলে এটাই হচ্ছে আনসার। আচ্ছা, তাহলে আপনাদেরকে আমি একটা প্রশ্ন দেই, এটা আপনারা করে কমেন্টে জানাবেন। 7/17 এর হর এবং লবের সঙ্গে কোন সংখ্যাটি যোগ করলে ভগ্নাংশটি 3/5 হয়? এটা একটু কমেন্ট করে জানাবেন সবাই। এটা SW রইল আপনাদের, এটা আপনি নিজে করে তারপর হচ্ছে বলবেন। আচ্ছা, আমি আরেকটা প্রবলেম সলভ করে দেই। একটি খুঁটির অর্ধেক মাটির নিচে, একটি খুঁটির অর্ধাংশ মাটির নিচে এবং 1/3 পানির মধ্যে ও 12 ফুট পানির উপরে আছে, পানির উপরে আছে। খুঁটির দৈর্ঘ্য কত? এই ধরনের একটা প্রবলেম আমি কিন্তু সলভ করে দিয়েছিলাম। খুঁটির দৈর্ঘ্য কত এই ভিডিওতেই দেখুন। এই ধরনের প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, আপনি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে রাখেন। এই ধরনের একটা প্রশ্ন কিন্তু আপনি যে কোনো চাকরির পরীক্ষায় পেয়ে যাবেন। এই ধরনের প্রবলেম কিন্তু আসলেই খুব গুরুত্বপূর্ণ। এখন এটা কিভাবে করবেন, এটা বের করার ওয়েটা কি? একদম ইজি। দেখুন, খুঁটির দৈর্ঘ্য ধরে নিলাম এক্স, তাহলে দড়ি কি? খুঁটির দৈর্ঘ্য এক্স, তাহলে এক্স এর অর্ধেক কি নিচে, তাহলে যে 2 অর্ধেক হচ্ছে পানির নিচে, মাটির নিচে, প্লাস হচ্ছে পানির মধ্যে কতটুকু, এই যে x/3 পানির মধ্যে, কারণ কি 1/3, অর্ধেক হচ্ছে মাটির নিচে, 1/3 পানির মধ্যে, এবং পানির উপরে আছে কত, 12 ফুট, এই যে 12, এইটুকু যোগ করলে কি হবে, টোটাল টুকুর অংশ হবে। এখন এই জায়গা থেকে আমরা এক্স এর মান বের করে ফেলবো। এক্স এর মান বের করে ফেললে আমাদের খুঁটির দৈর্ঘ্য বের হয়ে গেল, একদম ইজি। এক্স এর মান বের করে ফেলুন। এই এক্স এদিকে আসলে লসাগু করলাম 6, তাহলে হচ্ছে 3x প্লাস হচ্ছে 2x মাইনাস হচ্ছে 6x, তারপর হচ্ছে এইদিকে গেলে -12, তাহলে হচ্ছে 6/72, আর এদিকে হচ্ছে -x, তাহলে -x সমান সমান -72, 72 কাটা, অর্থাৎ x সমান সমান কত, 72। এটাই হচ্ছে আনসার। তাহলে আমরা এই ধরনের প্রশ্ন সমাধান করতে পারবো কিনা? ইনশাল্লাহ আমরা এই ধরনের প্রবলেম সমাধান করতে পারবো। আচ্ছা, আমরা আরেকটা সম্পত্তি নিয়ে একটা প্রবলেম সলভ করি। সম্পত্তির অনেক প্রবলেম আসে। আপনাকে বলা হলো এরকম কোন সম্পত্তির 7/8 অংশের মূল্য, অংশের মূল্য 91,9,100 টাকা। কোন সম্পত্তির 8/1 অংশের মূল্য এত টাকা। তাহলে ওই সম্পত্তির 3/4 অংশের
মূল্য কত? এটা হচ্ছে ক্লাস 7-8 অঙ্ক, কিন্তু ক্লাস 7-8 অঙ্ক একদম ইজি, ঐকিক নিয়মে করে ফেলবো। যেমন হচ্ছে এত অংশের মূল্য 7/8, অংশের মূল্য 9,100 টাকা। আমি কিন্তু ধীরে ধীরে জটিল দিকে যাব, আমি কিন্তু প্রথমেই জটিল দিকে যাচ্ছি না, আমি একদম সিম্পল সিম্পল প্রশ্নগুলো পড়াচ্ছি। দেখা গেছে আমরা যখন ঐকিক নিয়ম পড়বো তখন অনেক জটিল জটিল প্রশ্ন দেখব, যেগুলো হচ্ছে বিভিন্ন ইন্ডিয়ান আইআইটি বা বিভিন্ন জব সেক্টরে আসে, ওইগুলো আমরা দেখব। তাহলে এত অংশের মূল্য এত টাকা, এক অংশের মূল্য কত? দেখুন, এত অংশের মূল্য এত টাকা, এক অংশের মূল্য কত হবে? অবশ্যই কম হবে। কম হলে কি করতে হবে? ভাগ করতে হবে। তা ভাগ করলে 9100, আমরা এই যে এটা যদি ভাগ করি উল্টে যাবে, গুণ করবো আমরা যেহেতু, তাহলে আমরা উপরে লিখলাম কত? 8, আর নিচে লিখলাম 7। এগুলা না বুঝলেও সমস্যা নাই, পরবর্তী আমরা বুঝাই দিব। 3/4 অংশের মূল্য কত? এটা জাস্ট গুণ হয়ে যাবে, তো আমরা এইভাবে লিখলাম 9100 × 8/7, এটা লিখলাম 3/4। এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে এখান থেকে আমরা একটা রেজাল্ট পেয়ে যাব, সেটা হবে কত? 7,800 টাকা। 7,800 টাকা। আচ্ছা, আমরা সম্পত্তির আরেকটা ম্যাথ করি, আমরা আরেকটা প্রশ্ন সমাধান করি। একজন ব্যক্তি সম্পত্তির 2/3 অংশ পুত্রকে এবং 1/3 অংশ কন্যাকে দিলেন। কন্যা পুত্র অপেক্ষা 1,500 টাকা কম পেল। 1,500 টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? আপনারা বুঝতেছেন কিনা একটু কমেন্টে জানাবেন। বুঝছেন? আপনাদের কমেন্ট আমি দেখবো, এবং আরেকজন আছে সেও দেখবে, যে আপনারা যা যা পারেন না আমি ওইগুলো সলভ করে দেবো। অবশ্যই কমেন্টে জানাবেন, সবাই কমেন্টে জানান যে আপনি আসলে ক্লিয়ারলি বুঝতেছেন কিনা। একজন ব্যক্তি সম্পত্তির 2/3 অংশ পুত্রকে এবং 1/3 অংশ কন্যাকে দিলেন। কন্যা পুত্র অপেক্ষা 1,500 টাকা কম পেল। সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত? আচ্ছা, পুত্রকে যে সম্পত্তিটা দেওয়া হয়েছে আর কন্যাকে যে সম্পত্তিটা দেওয়া হয়েছে, এদের পার্থক্য কতটুকু? মূল্য 1,500 টাকা, এটাই তো। তাহলে আমরা এদের পার্থক্যটুকু করব এখন। তাহলে আমরা যদি মূল সম্পত্তি ধরে নিলাম এক্স, মূল সম্পত্তি ধরলাম কি এক্স, তাহলে পুত্রকে দেওয়া হয়েছে কত? 2x/3, কন্যাকে দেওয়া হয়েছে কত? 1/3, তাহলে x/3। এইটুকুর পার্থক্য কত? 1,500 টাকা। তাহলে আমরা এইখানে 3 আর এখানে 2x/x সমান সমান 1,500। তাহলে আমরা এই জায়গা থেকে ডিরেক্টলি এক্স এর মানটা বের করে ফেলতে পারতেছি। এক্স হচ্ছে 4,500 টাকা। 4,500 টাকা, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, আপনি এটা তো পারেন নাকি? একটা প্রশ্ন দিয়েছি, কোন সংখ্যার 4/7 অংশ 80 এর সমান 80 এর সমান।
এটা কিভাবে বের করবেন? কোন সংখ্যার 4/7 অংশ 80 এর সমান? একদম ইজি। দেখুন, এক্স এর 4/7 অংশ সমান সমান কি? 80। এখন এইটাই এইদিকে গেলে 7 × 80 হবে, 4 দিয়ে ভাগ করে ফেলবো। তাহলে x সমান সমান কত? 80 × 7 ভাগ 4, এটাই 140 রেজাল্ট। বুঝছেন কিভাবে করছি? কোন সংখ্যার, এই যে x এর 4/7 অংশ, কোন সংখ্যার 4/7 অংশ 80 এর সমান? কোন সংখ্যার 4/7 অংশ 80 এর সমান? x এর 4/7 অংশ 80 এর সমান। এইখানে আমি এটাই বলছি, কোন সংখ্যার 4/7 অংশ 80 এর সমান? x এর 4/7 অংশ 80 এর সমান। এই যে এইটাই লিখছি, একদম ইজিলি কিন্তু বের করা যায়। আশা করি এই ধরনের জিনিস পারবেন, আমি মোটামুটি আশা করতে পারি আপনার কাছ থেকে। আচ্ছা, এইটা একটা প্রবলেম সমাধান করি, আর একটা প্রবলেম সমাধান করি। 4 টাকার, আমি কিন্তু এগুলা জব ম্যাথের প্রশ্নের সমাধান করতেছি, আপনি পারবেন। আপনি যদি ক্লাস 9-10-এরও থাকেন, আপনার জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে এগুলা তো লাগবে আপনার, আপনি তো অনেক অঙ্ক করবেন, তখন হচ্ছে এই বেসিক গুলা জানা থাকা লাগবে। ক্লাস 7-8-এ যারা আছে তাদের জন্য তো অনেক ভালো হবে। 4 টাকার 5/8 অংশ এবং 2 টাকার 4/5 অংশের মধ্যে পার্থক্য কত? অংশের মধ্যে পার্থক্য কত? ভাই এটা কিভাবে বের করব? এটাও দেখেন, একদম ইজিলি বের করতে পারবো। এই দেখুন, 4 টাকার এত অংশ, আমরা 4 টাকার এত অংশ বের করি। 4 টাকার এত অংশ মানে কি? 4 এর 5/8। তাহলে 4 × 5/8, এটাই তো 4 এর 5/8। তাহলে আমরা এনে কাটাকাটি করলে 2, অর্থাৎ 5/2 পাচ্ছি। এখন এই 4/5 মানে 2 টাকার, তাহলে 2 × 4/5, তাহলে এটা কত হচ্ছে? 8/5। 8/5, এই দুটোর মধ্যে পার্থক্য বের করব, অর্থাৎ 5/2 বিয়োগ করব কত? 8/5। আচ্ছা, আমি বাংলা ইংলিশ একদমই মিক্সার করে ফেলছি, সরি। এখন আমরা বিয়োগ করব, 5 × 2 = 10, তার মানে হচ্ছে 5 5 5 25, অর্থাৎ 25। 2 8 2 × 16, তাহলে বিয়োগ করলে কত পাচ্ছি? এখানে 9/10। এটাই হচ্ছে আনসার। এইখানে 9/10, এটাই হচ্ছে আনসার। এটাকে যদি কাটাকাটি বা ভাগ করতে হয় তাহলে ভাগ করে নেব, তাহলে কত হবে? 0.090 এত টাকা, 90 পয়সা। আচ্ছা, তাহলে আমরা এই ধরনের প্রবলেম পারবো কিনা? মোটামুটি আমরা তো অনেক কিছুই দেখলাম। আপনি আসলে ভগ্নাংশের যোগ বিয়োগটা তো পারেন নাকি? এটা আমি তো ধরে নিছিলাম আপনি পারেন, তারপর আমি আবার দেখাই। আমাদের যদি একটাই যোগ বিয়োগ দেখাবো, একটাতেই আপনি ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। দেখুন, আমি প্রতিদিনই একটু একটু করে আপনাদের এইগুলো শেখাবো। ধরুন আমি এইখানে 7x/8 দিলাম, প্লাস এইখানে হচ্ছে 3x/12 দিলাম, আর এইখানে মাইনাস হচ্ছে 4x/6 দিলাম। এখন এইটাকে আমরা কি করব, কিভাবে করব? দেখুন, ফার্স্ট কাজ হচ্ছে নিচের লসাগু নিব। লসাগু নিব, এদের লসাগু নিব। এদের লসাগু কত হবে? এমন একটা সংখ্যা নিব যে সংখ্যাকে সবগুলা সংখ্যা দিয়ে ভাগ করা যায় এবং ছোট হয়, হ্যাঁ, ওই সংখ্যাটা। তো আপনি চাইলে লসাগুর নিয়মে লসাগু করতে পারেন, বা মুখে মুখেও একটা হিসাব করতে পারেন। যেমন হচ্ছে 24 যদি নেই, এই 24কে 8 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাবে, 6 দিয়েও ভাগ করা যাবে। এর চাইতে ছোট সংখ্যা নাই যেটাকে 3টা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। যদি 12কে যাইতো 8 দিয়ে ভাগ করা, তাহলে আমরা কিন্তু 12 নিতাম। 12কে 12 দিয়েও ভাগ করা যাইতো, 6 দিয়েও ভাগ করা যাইতো। যেহেতু যাবে না, তো আমরা এই সংখ্যাটাই নিলাম। এখন ভাগ করবো, এই 24কে 8 দিয়ে ভাগ করবো। ফার্স্ট কাজ, এই যে লসাগুটাকে সংখ্যা দিয়ে ভাগ করবো, যে এই সংখ্যাটা থাকবে 8 দিয়ে। 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 3 8 24। এই 3-এর সাথে উপরে যা থাকবে সেটা গুণ করে দেব। পরে এই যে যোগ আছে, এই যোগটা এই জায়গাতে দিব।
সেম ভাবে দ্বিতীয় কাজ, এই 24কে অর্থাৎ এই লসাগুটাকে কি করলাম, আমাদের এই সংখ্যা দিয়ে ভাগ করলাম, 12 দিয়ে ভাগ করছি, 12 দুগুণে 24। তাহলে এই 2 এর সাথে উপরের যে সংখ্যাটা থাকবে সেটাকে গুণ করে দেব। সেম ভাবে এইখানে মাইনাস আছে, মাইনাস দিলাম, এই 6কে 24কে 6 দিয়ে ভাগ করছি, তাহলে কত হয়, 4 6 24। তাহলে 4 এর সাথে গুণ করে দেব উপরের যে সংখ্যাটা আছে 4x। এখন তো পরের লাইন ইজি, নিচে 24 আর উপরে যোগ বিয়োগ করবো, যেমন হচ্ছে 3 7 21x, পরে হচ্ছে প্লাস 6x মাইনাস 16x। তাহলে 3 7 21। আচ্ছা, এখানে 5 আর 5 6 11, তাহলে হচ্ছে আমাদের যোগ করলে কত আসতেছে, 27x থেকে 16x চলে যাবে, 11x, নিচে হচ্ছে 24। এইটাই হচ্ছে রেজাল্ট। আপনি পারবেন আশা করি, এটা মোটামুটি ইজি আছে। আমি এই ধরনের জিনিস আরো দেখাবো, আমরা যখন বীজগণিত শুরু করব তখন ঠিকই দেখাবো। আমরা অ্যাকচুয়ালি পাটিগণিতটাই আগে শেষ করে নিতে যাচ্ছি, কারণ কি চাকরির পরীক্ষা হোক বা ক্লাস 7 8 9 10 যাই থাকুক না কেন, সবার কাছেই অ্যাকচুয়ালি এই পাটিগণিতই সমস্যা বেশি লাগে, তাই না? আমরা হচ্ছে পাটিগণিতটাই দেখে নিতেছি এই জন্য। তাহলে আমরা আজকে এখানেই শেষ করে দেই। ভগ্নাংশ রিলেটেড আপনার যে কোনো প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন বা এই গ্রুপে পোস্ট করতে পারেন, নো প্রবলেম, একই কথা। আপনার যে কোনো প্রবলেম হলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন বা এই গ্রুপে পোস্ট করবেন, আর পরবর্তী ক্লাস গ্রুপে জানিয়ে দিব কত তারিখ হবে। আপনাদের প্রতিটা ক্লাস শুরু হওয়ার আগে আমি গ্রুপে জানিয়ে দিব, আপনি গ্রুপে সবসময় চোখ রাখবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজগুলো চেক করবেন। আমি হোয়াটসঅ্যাপে মেসেজের মাধ্যমে জানিয়ে দেব কখন কোন ডেটে কোন টাইমে ক্লাস হবে। আশা করি আপনি ওই টাইমে ওই সময়টাতে অ্যাড থাকার চেষ্টা করবেন। আমি অধ্যায়ের নাম প্লাস হচ্ছে টাইমের ব্যাপারটা আমি একদম ডিটেলসে গ্রুপে জানিয়ে দেব। তাহলে পরবর্তী ক্লাস কখন হবে সেটা আপনি গ্রুপেই চোখ রাখুন, তাহলেই জানতে পারবেন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।